আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার কাছে এসব তথ্য তুলে ধরেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। দেশগুলো হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, অস্ট্রিয়া, ডোমিনিকান রিপাবলিক, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক। এছাড়াও 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো টাকার বিনিময়ে কিছু বাংলাদেশি অর্জন করেছে। এই তথ্য অনুসন্ধানের আংশিক চিত্র বলেও উল্লেখ করেন সিআইসি মহাপরিচালক। প্রধান উপদেষ্টার অর্থ পাচারের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডি সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকা নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে তিনি এই মনোভাব প্রকাশ করেন। গাজায় চরম মানবিক সংকটের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সেখানে খাবার নেই, ওষুধ নেই, শিশুরাই সবচেয়ে বড় ভুক্তভোগী। বাংলাদেশ সরকার ফিলিস্তিনের জন্য বিশেষ সহায়ক হিসেবে কাজ করছে। বহু বাংলাদেশি সেখানে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন উল্লেখ করে ধন্যবাদ দেন তিনি। প্রধান উপদেষ্টা ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। জনগণই দেশের প্রকৃত মালিকানার দাবিদার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবাইকে একতাবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। এখনই দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শহীদদের রক্তের দায় মেটানোর উপযুক্ত সময় বলে মন্তব্য করেন তিনি। বলেন, দেশের জবাবদিহি ব্যবস্থা তৈরি করতে নির্বাচন একান্ত প্রয়োজন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 24-এর অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী লেখক সাহিত্যিকদের ভূমিকা উল্লেখ করে ধন্যবাদ জানান তিনি। 24-এর সফল গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে এইভাবেই কবি সাহিত্যিকরা যুগে যুগে নিজেদের মাত্রাকে এতটা উঁচুতে নিয়ে গেছেন। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করতে জবাবদিহিতামূলক পরিবেশ দরকার জানিয়ে তারেক রহমান নির্বাচন আয়োজনের প্রতি জোর দেন। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। রাজনৈতিক ভিন্নতা থাকবেই উল্লেখ করে তারেক রহমান বলেন, মতাদর্শগত ভিন্নতা রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবাইকে একতাবদ্ধ হতে হবে। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, এটি কোনো সমস্যা না, এটিকে কেউ দয়া করে সমস্যা হিসাবে দেখবেন না। বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। দেশ যাতে কোনো চরমপন্থা কিংবা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া কখনোই স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কালো টাকা আর পেশি শক্তি যাদের ভরসা, তারাই পিআর পদ্ধতি চায় না। বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনসিপি নেতা আখতার হোসেন বলেন, জুলাই সনদকে যদি আইনগত ভিত্তি না দেয়া হয়
তবে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি ও করণীয় নিয়ে রাজধানীতে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা। বক্তারা বলেন, দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া জরুরি। একই সঙ্গে সরকার যদি নির্দিষ্ট কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেক ছাড় দিয়েছি, জুলাই সনদ নিয়ে এক চুল পরিমাণ ছাড় দেব না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ প্রশ্ন তোলেন, যদি পরবর্তী সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করে তবে ঐক্যমত্য কমিশনে এত দীর্ঘ আলোচনা কেন? তাদের মতে নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন সংবিধানের বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে কমিশন আমাদের কাছে যখন প্রথম ড্রাফটটা দিলেন, সেই ড্রাফটে বাস্তবায়নের বিষয় নিয়ে একটা দীর্ঘ সূত্রিতার আলাপ আমরা সেই ড্রাফটের মধ্যে খেয়াল করেছি। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। এদিকে জামায়াতে ইসলামের নেতারা অভিযোগ করেন, জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের ক্ষমতায় বসানো হয়েছিল তারা জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। পিয়ার হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা, তারা পিয়ারকে বাধা দিচ্ছে। পিয়ার পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে। জামাত ইসলামী চায় আগামী 13ই ডিসেম্বর 2025 নির্বাচন হোক। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পরে নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার। এ সময় দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তারা। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে কিনা তাও সন্দেহ রয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ আবাসন নিশ্চিত সহ 5 দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুর 2টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করে তারা। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সিট বন্টনে নানা অনিয়ম হয়েছে। যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই তারা সিট পাননি। এছাড়া নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসন নিশ্চিত, হলে সিট না দিলে আবাসন ভাতা প্রদান, অবৈধ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়া, মেয়েদের হলে অব্যবস্থাপনা বন্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ভবনে থাকা কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। প্রায় 2 দশকের বিরতির পর আবারও শুরু হচ্ছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি। বিকেলে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উদ্বোধন করেন নতুন কুড়ি 2025-এর অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম। গত 15 আগস্ট থেকে বিটিভির ওয়েবসাইটে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে 5 সেপ্টেম্বর পর্যন্ত। দেশ জুড়ে 6 থেকে 15 বছরের শিশু কিশোরদের মধ্যে 19টি অঞ্চলে প্রাথমিক বাছাই শেষে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে অভিনয়, আবৃত্তি, সঙ্গীত সহ মোট 9টি বিষয়ে। চূড়ান্ত প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী 2 থেকে 6 নভেম্বর। উপদেষ্টা জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবেন। বেকুয়াম তৈরি হয়েছে, আপনারা প্রত্যক্ষ করতেছেন দেশে যে গত 15 বছর 16 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণে এক ধরনের কালচারাল যে ইস্টাবলিশমেন্ট, কালচারাল যে সিস্টেম, এটা একদিকে হেলে পড়েছিল এবং পুরা সরকারি ব্যবস্থাপনায় আসলে এক ধরনের ক্লায়েন্ট প্যাট্রন রিলেশন তৈরি করা হয়েছিল কালচারাল অ্যাক্টিভিস্টদের সাথে, কর্মীদের সাথে, নায়ক গায়ক অভিনেত্রীদের সাথে। আমরা মনে করতেছি যে নতুন প্রজন্মের যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন।
রাজনৈতিক অঙ্গনে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের মূল ধারার রাজনীতিতে নিয়ে আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এজন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন দরকার বলেও মনে করেন তিনি। রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বক্তারা সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানিয়ে বলেন, শুধু সংরক্ষিত আসন নয়, সংসদীয় আসনের নির্বাচনেও নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমাজে এখনো নানা ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে উল্লেখ করে নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের তাগিদ দেন তারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন হয়েছে। সংগ্রামের পর জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। বিকেলে ফরিদপুরের সদরপুরে ঢেউখালী ইউনিয়নে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অধীর অপেক্ষায় রয়েছে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দীর্ঘ কয়েক মাস পর দেশের বিভিন্ন বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি টন পেঁয়াজের আমদানি খরচ কেজিতে ৫৫ টাকার কিছু বেশি। এদিকে বন্দর এলাকায় দেশি পেঁয়াজের দাম অন্তত ১০ টাকা কমে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। সন্ধ্যায় ৫.৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৫টি ট্রাকে ১৪৯ টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে ৭৭৯ টন পেঁয়াজ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৪.৫ মাস পর ৫০ টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। গত কয়েক মাস ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।